হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই আপনারা যারা সরকারি কর্মচারী, যারা ত্রিপুরার বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন, স্পেসিফিক্যালি ফিক্সড পে বেসিসে, আপনারা অলরেডি জেনে গেছেন দুপুরে যেই রায়টার ব্যাপারে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ত্রিপুরা হাইকোর্টের ফিক্সড পে সিস্টেমকে তুলে দেওয়া নিয়ে, সেটার ব্যাপারে আপনারা সবাই কিন্তু অবগত আছেন। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন যে জেআরবিটির ওরা কি পাবে কিনা, ট্যাট টিচার্সরাই কি শুধু পাবে নাকি অন্যান্য দপ্তরে যারা কর্মরত আছে যেমন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এদেরকেও কিন্তু ফিক্সড পেতে নেওয়া হয়, জেআরবিটির দেরকেও নেওয়া হয়, পিজিটি, জিটি, ট্যাট 1, ট্যাট 2, প্রচুর দপ্তরে কিন্তু ফিক্সড পেতে কিন্তু নিয়োগ করা হয়। তো সবাই কি এটা পাবে? সরকার কি আদৌ হাইকোর্টের রায়টা এখন মেনে নেবে নাকি সুপ্রিম কোর্টে যেতে পারে? সরকার এখন এই মুহূর্তে এই পজিশনে বসে কি কি সরকার এখন করতে পারে? আর যেনারা কেসটা জিতেছেন, মানে টিচার্স, ঠিক আছে, গ্র্যাজুয়েট টিচার্স, ক্লাস 9-10-এর বাচ্চাদের যারা পড়ায়, পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা 11-12-এর বাচ্চাদের পড়ায়, যাদেরকে 2017-18-তে সরকারি চাকরিতে অ্যাপয়েন্ট করা হয়েছিল, ওনারাই কিন্তু কেসটা করে জিতেছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তরের এগেনস্টে। সো এখন কথা হচ্ছে, ওনারা কি ডিটো সরকারের, মানে কোর্টের যে রায়টা সরকার কি ডিটো মেনে নেবে? এখন থেকে কি ইমপ্লিমেন্ট করা যাবে, নাকি যারা কেসটা করেছেন এই টিচার্সরা, ওনারা এখন ওনাদের কি করণীয়, এখন কি হতে পারে এখান থেকে? সো আপনাদের সবার মনে কিন্তু এই প্রশ্নগুলো আমরা প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল পেয়েছি আজকে দুপুর থেকে। তাই আপনাদের জন্য এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা অন ডিমান্ড আমরা নিয়ে এসেছি আর্জেন্ট বেসিসে। পুরো কেসটা কি, জাজমেন্টের যে অর্ডার কপিটা সেটা পড়ে কি হয়েছে পুরো জিনিসটা, এখন সরকারের কাছে কি কি রাস্তা খোলা, যারা এপিল করেছে, এপিলেন্টস বা পিটিশনার টিচার্সরা, এরা এখন কি কি করতে পারে যদি সরকার অন্য কোনো স্টেপ নেয়, সব কিছুই ব্যাপারে ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আপনাদের বলে দেবো। এতটুকু গ্যারান্টি দিচ্ছি, পুরো কেসটার ওভারভিউ এই ভিডিওটা দেখলে আপনাদের মনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সরকার কি রিভিউ পিটিশন দাখিল করতে পারে নাকি এসএলপি ফাইল করতে পারে, পুরো ডিটেলস আপনারা জেনে নিন। আপনাদের কি নাকি সরকার হুবহু হাইকোর্টের অর্ডারটা মেনে ফিক্সড পে বেসিস তুলে দেওয়ার পথে এগিয়ে যাবে, এই সম্পূর্ণ বিষয়টাতে আমরা ফোকাস করব এই ভিডিওতে, ঠিক আছে? তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য একটা আর্জেন্ট আপডেট আছে। একটা সরকারি চাকরি যেটাতে টোটাল 15,672টা শূন্যপদ ছিল, সেটাতে তোমরা অলরেডি আবেদন করেছো, আগরতলায় পোস্টিং, সেটার এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। এটা সংক্রান্ত আপডেটটাও আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। ওভারঅল চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে বা তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ কমপ্লিট ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন পরীক্ষার একদম আপডেটেড নোটস, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, টিপিএসসির স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন্ড 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি, জিডি, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার যদি তোমাদের চাকরি প্রত্যাশীদের কমপ্লিট নোটস লাগে,
যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো কমন পাবে। সো এক্ষুনি তোমরা নোটস নিতে আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথমেই আমরা আজকের সবচাইতে বড় বার্নিং ইস্যু যেটা ত্রিপুরার বিভিন্ন জায়গায় চলছে, যে সুখবর, ত্রিপুরা হাইকোর্ট ফিক্সড পে সিস্টেম তুলে দেওয়ার পক্ষে একটা রায় ঘোষণা করেছেন। তো সেটা কি আদৌ সুখবর? লং টার্মে এটার কনসিকুয়েন্সেস কি হবে? আদৌ কি বেনিফিট সবাইকে দেওয়া হবে? গভর্নমেন্ট এখন কি করবে? দেখুন, একদম প্রথম থেকে আমরা বলে দিচ্ছি, এটাই হচ্ছে কেসের অর্ডার কপিটা। অনারেবল চিফ জাস্টিস মিস্টার MS রামাচন্দ্র রাও, 9th চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস শ্রী বিশ্বজিৎ পালিত। ঠিক আছে, জাজমেন্ট ডেলিভার্ড অন 8th জানুয়ারি 2026, 8ই জানুয়ারি মানে আজকের ডেটে। ঠিক আছে, কমন জাজমেন্ট অ্যান্ড অর্ডার। এখানে বলে দেই, মানে যেই পার্টি কেস করে ওনাদেরকে বলা হয় পিটিশনার। ঠিক আছে, যাদের বিরুদ্ধে কেস করে এদেরকে বলা হয় কি রেসপন্ডেন্ট। এগুলো আপনারা মনে রাখবেন। এখানে পিটিশনার হচ্ছে গ্র্যাজুয়েট টিচার। গ্র্যাজুয়েট টিচার কারা? যারা 2017-18তে ত্রিপুরা সরকার যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ফিক্সড পে বেসিসে, ফিক্সড পে বেসিসে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। কিছু সংখ্যক গ্র্যাজুয়েট টিচার, কিছু সংখ্যক পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এনারা মিলে কিন্তু কেসটা করেছেন ত্রিপুরা সরকারের এগেনস্টে, বা ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর ও প্রশাসনিক যেই দপ্তর আছে সেটার এগেনস্টে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ প্রশাসনের যে মানে কি বলবো, মানে প্রশাসনের কাজকর্ম দেখার জন্য যে দপ্তরটা আছে সেটার এগেনস্টে কিন্তু ওনারা করেছেন। সো এখানে পিটিশনার হয়ে যাচ্ছে টিচার্সরা, রেসপন্ডেন্ট হয়ে যাচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড ইটস ভেরিয়াস ডিপার্টমেন্টস। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, আজকের এই কেসটা আগে কিন্তু সিঙ্গেল বেঞ্চে কিন্তু উঠেছিল। সিঙ্গেল বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ মানে কি? একটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ আর একটা হচ্ছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ মানে হচ্ছে মানে এমন একটা কেস যেটা হিয়ারিংয়ে উঠে, যেখানে একজন সিঙ্গেল জাজ থাকেন, উনি অর্ডার দেন। সো সেই অর্ডারটাকে বলা হয় সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট। ডিভিশন বেঞ্চ মানে 2 বা তার অধিক জাজ যখন থাকে, মানে সংখ্যাটা 1-এর অধিক গেলেই ডিভিশন বেঞ্চ হয়ে যায়। আজকের রায়টা দিয়েছে ডিভিশন বেঞ্চ। ঠিক আছে, আর সিঙ্গেল বেঞ্চ কি রায় দিয়েছিল? যেটা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলো পিটিশনারদের পক্ষ থেকে, সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, গভর্নমেন্টের পলিসি বেসিক্যালি কি ছিল যেটার এগেনস্টে এই জিনিসটা হলো? দেখুন, ভালো করে বুঝে রাখবেন। 2001-এ আমরা চলে যাচ্ছি ব্যাকওয়ার্ডস, ইন দ্য ইয়ার 2001, 2001 সনে ত্রিপুরা সরকার একটা পলিসি ইন্ট্রোডিউস করলো। ত্রিপুরা সরকার একটা পলিসি নিয়ে এলো যে গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মচারীদের ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট করা হবে, ফিক্সড পে বেসিসে। ঠিক আছে, ভালো করে বুঝে রাখবেন। 2007 সনে এই যে পলিসিটা গভর্নমেন্ট নিয়ে এলো সেটাকে মডিফাই করা হলো, সেটাকে সংশোধন করা হলো। সংশোধন করে কি ঢোকানো হলো? যে 5 বছরের জন্য ফিক্সড পে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 কি বলা হলো? যে 5 বছরের পর রেগুলার পে স্কেল পাবে। সো সেই 2001 ও 7-এর যে পলিসি সেটার হিসেবে এখনো কিন্তু ফিক্সড পে পলিসি বা সিস্টেম ত্রিপুরাতে কিন্তু প্রিভেলিং আছে। ত্রিপুরা ছাড়া অন্য কোনো রাজ্যে কিন্তু ফিক্সড পে সিস্টেম কিন্তু নেই। ঠিক আছে, সো এটা নিয়ে অনেক দিন ধরেই সবার মনে অসন্তোষ ছিল। গভর্নমেন্টকে মানে গভর্নমেন্টের কাছে দাবিও রাখা হয়েছিল যে ফিক্সড পে সিস্টেম তুলে দেওয়া হোক, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে সেই রকম কোনো পজিটিভ রেসপন্স না আসায় মাল্টিপল কেসেস কিন্তু হাইকোর্টে হচ্ছিল। সো এই যারা ফিক্সড পেতে আছে, যেমন জেআরবিটি, টেট, জুনিয়র পিআই বা বিভিন্ন দপ্তরে টিপিএসসি বাদ দিয়ে যেই রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই কিন্তু ফিক্সড পে বেসিসে হয়। সো এরা কি পায়? এরা 75% অফ দ্য লাস্ট, মানে কি বলবো, লাস্ট মানে সরি 75% অফ দ্য বেসিক পে ওনারা কিন্তু পান। মানে রেগুলার হলে প্রথম যে বেসিকটা পেতো সেটার 75% পায়। ডিএ যখন বাড়ে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স পুরোপুরি কিন্তু ফিক্সড পে এমপ্লয়িজের জন্য বাড়ে না, একটা পার্সেন্টেজ বাড়ে। ঠিক আছে, এই 5 বছর কোনো অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় না, যেটা 3% হয় প্রত্যেক বছর রেগুলার কর্মচারীদের। সো অবশ্যই এখানে বলা জরুরি, বিরাট বা চরম
আর্থিক দিকের একটা ক্রাইসিসের দিকে কিন্তু ঠেলে দেওয়া হয় কর্মচারীদের। কারণ একে তো ট্রান্সফারেবল চাকরি, বাড়ির থেকে দূরে হয় পোস্টিং, এর মধ্যে ফিক্সড পে, পুরোপুরি বেতন দেওয়া হচ্ছে না, এর মধ্যে ত্রিপুরাতে ডিএর পরিমাণও কিন্তু অনেক কম। সো সব কিছু মিলিয়ে জিনিসপত্রের দাম, ইনফ্লেশন কিন্তু বাড়ছে, সব কিছু মিলিয়ে চরম আর্থিক বঞ্চনার শিকার হতে হয় কিন্তু ফিক্সড পে কর্মচারীদের। ভালো করে বুঝে রাখবেন, ঠিক আছে? তারপর মেইন কথা হচ্ছে শিক্ষকেরা কেন কোর্টে গেল, কেন কোর্টে গেল প্রথম থেকে একদম সংক্ষিপ্ত ভাষায় আপনারা বুঝে রাখুন। টিচাররা কোর্টে গিয়ে ওনারা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টকে ওনারা হাইলাইট করেছেন। নাম্বার 1, ওনারা বলেছেন যে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট তো স্যাংশনড পোস্টেই করা হয়েছে, স্যাংশন করা পোস্ট, অর্থ দপ্তরের অনুমোদিত পোস্ট, মন্ত্রিসভার অনুমোদিত পোস্ট, এগুলো হচ্ছে স্যাংশনড, ঠিক আছে? আর প্রপার কম্পিটিটিভ এক্সামে যেরকম প্রসেস হয় সেই রকম প্রসেস ফলো করেই আমাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট ওনারা তুলেছেন। তৃতীয় পয়েন্ট ওনারা বা ওনাদের লয়াররা যেনারা তুলেছেন, ওনারা বলেছেন যে অন্যান্য রেগুলার কর্মচারীদের মতোই সেম অ্যামাউন্ট অফ কাজ ওনারা কিন্তু করছেন। ওনারা কম বেতন পাচ্ছেন এর মানে এই না যে ওনারা কোনো কম কাজ করছেন, সেম কাজ কিন্তু করছে। কিন্তু 4 নাম্বার পয়েন্ট বলেছেন সেম কাজ করেও ওনারা পাচ্ছেন কম বেতন কম্পেয়ার টু দ্য রেগুলার এমপ্লয়িজ। সো এখানে পিটিশনারদের পক্ষ থেকে যিনি লয়ার ছিলেন, অনারেবল লয়ার শ্রী পুরুষোত্তম রায়বর্মনজি, ওনাদের যে টিম, ওনারা ডাইরেক্টলি বলেছেন দিস ইজ ভায়োলেশন অফ আর্টিকেল নাম্বার 14 আর আর্টিকেল নাম্বার 16, অনুচ্ছেদ নাম্বার 14, অনুচ্ছেদ নাম্বার 16 সংবিধানের। অনুচ্ছেদ নাম্বার 14 বলে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের কাছে সবাই ইকুয়াল, সবাই মানে কি বলবো, মানে কাউকে যাতে কোনো ভেদভাব না করা হয়। আর্টিকেল নাম্বার 16 কি বলে, বলে যে ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট করার সময় সবাইকে ইকুয়াল মেনে ইকুয়াল অপরচুনিটি সবার জন্য যাতে দেওয়া হয়, ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। আর আরেকটা প্রিন্সিপালকে হাইলাইট করা হয়েছে কি, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সম কাজের জন্য সম বেতন। এই জিনিসগুলো ভায়োলেট করা হচ্ছে বা কর্মচারীদের দেওয়া হচ্ছে না বলে হাইলাইট করা হয়েছে কোর্টে ডিভিশন বেঞ্চের কাছে আবার, ঠিক আছে? এর আগে কেসটা গেছিল সিঙ্গেল বেঞ্চের কাছে। ওনারা কিন্তু কি বলেছেন, ওনারা শিক্ষকদের বা পিটিশনারদের এগেনস্টে কিন্তু রায় দিয়েছিলেন, ওনারা রিজেক্ট করে দিয়েছিলেন শিক্ষকদের ক্লেম। কি বলে রিজেক্ট করেছিলেন আগের সিঙ্গেল বেঞ্চের রায়টা? ওনারা বলেছিলেন যে শিক্ষকেরা তো অ্যাপয়েন্টেড হয়েছে ফিক্সড পে বেসিসে, ওনারা জেনেই তো চাকরিটা নিয়েছেন, চাকরির যেই টার্মস অ্যান্ড কন্ডিশনেই তো লেখা ছিল, ওনারা জেনেই তো অ্যাপ্লাই করেছেন, নাম্বার 1। তাছাড়া সিঙ্গেল বেঞ্চের ডিসিশনে সেটা বলা হয়েছিল যে এটা সরকারের পলিসি ডিসিশন। নাম্বার 3, ওনারা বলেছিলেন যে কোর্ট সরকারের কোনো আর্থিক বা পলিসি সংক্রান্ত ম্যাটারে ইন্টারফেয়ার করবে না বলে এটা রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু তারপর সেটা যাওয়া হলো ডিভিশন বেঞ্চে, ঠিক আছে? ডিভিশন বেঞ্চ কি করলো, ডিভিশন বেঞ্চের জন্য আজকে ঐতিহাসিক রায়টা বেরোলো। ওনারা কি করেছেন, ওনারা সিঙ্গেল জাজের যে বেঞ্চটা বা ডিসিশন ওনারা যে দিয়েছিলেন সেটাকে ওনারা রিভার্স করে দিল, চেঞ্জ করে দিল। চেঞ্জ করে ওনারা বলেছেন এপিল ইজ অ্যালাউড, আপিল অ্যালাউ করে দিল, অ্যাপিল করতে পারবেন এরকম কিন্তু বলা হলো, ঠিক আছে? এবার হাইকোর্টের এই জাজমেন্টটা থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি, এক এক করে এক্সপ্লেন করছি, ভালো করে বুঝে রাখবেন যে সরকার কি করতে পারে, পিটিশনাররা এখন কি করবেন। পুরো কেসটা আমরা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দেই, ভালো করে বুঝে রাখবেন, ঠিক আছে? কোর্ট বলেছেন এই ডিভিশন বেঞ্চের রায়ে, নাম্বার 1, শিক্ষকেরা যাদেরকে নিয়োগ করা হয়েছে এরা কিন্তু রেগুলার কর্মচারী, নট টেম্পোরারি, ঠিক আছে? নাম্বার 2, কোর্ট বলেছে যেই পোস্টের এগেনস্টে এদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে সেই পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট, স্থায়ী আর স্যাংশন করা পোস্ট, ঠিক আছে? নাম্বার 3 বলা হয়েছে যে প্রপার রিক্রুটমেন্ট রুলস মেনেই কিন্তু এদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল আর, ঠিক আছে? নাম্বার 4, কোর্ট বলেছে যে পয়েন্টগুলো ওনারা জাজমেন্টে হাইলাইট করেছেন যেগুলো স্ট্রং হয়েছে পিটিশনারদের পক্ষে। নাম্বার 4 হচ্ছে যে এই যে ফিক্সড পের কর্মচারীরা ওনারা যে ডিউটি করেন সেম কিন্তু রেগুলার কর্মচারীদের মতোই ওনারা কিন্তু ডিউটি করেন, ঠিক আছে?
আর এটা বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে, ভালো করে বুঝে রাখবেন, আর্টিকেল 14, আর্টিকেল 16 ভায়োলেট করা হয়েছে, যেগুলো পরে মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল নাম্বার 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তার মানে 14 আর 16 পরে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কোর্ট ডাইরেক্টলি বলেছে যে তুমি পলিসি করেছো ঠিক আছে, মানে ফিক্সড পে পলিসি 2001 আর 2007 একটু আগে যে বললাম, পলিসির মানে এই না যে তুমি এমন কিছু পলিসি করবে যেই পলিসিগুলো সংবিধান যেই সিটিজেন্সদেরকে যে অধিকারগুলো দিয়েছে আন্ডার ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো থেকে ওনারা বঞ্চিত হয়ে যাবেন। পলিসি বানিয়ে মানে সিটিজেন্সদেরকে মৌলিক অধিকার পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না, এই রকম কিন্তু গভর্নমেন্ট সাইডকে কোর্টের থেকে অর্ডারটা পাস করার মাধ্যমে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আর এটাও বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িজদের কিন্তু এক্সপ্লয়েট করতে পারবে না কোনোভাবেই, ঠিক আছে। আর কমপ্লিটলি বলেছে গভর্নমেন্টের এই 2001 আর 7-এর ফিক্সড পে পলিসিটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, মানে সিন্স ইট ভায়োলেটস আর্টিকেল নাম্বার 14 and 16 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর বলেছে এই যে ফিক্সড পে রাখা হচ্ছে কর্মচারীদের 5 বছরের জন্য, দিস ইজ ডিসক্রিমিনেটরি, মানে এটা মানে ভেদাভেদ করা হচ্ছে, সমকাজের জন্য সমকাজ করছে দুজন, একজন রেগুলার একজন ফিক্সড পে, কিন্তু একজন বেতন কম পাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ডিসক্রিমিনেটরি, এই রকম বলা হয়েছে, ঠিক আছে। এখানে বেশ কিছু জাজমেন্টের মানে আর্গুমেন্ট চলাকালীন ওনারা রেফারেন্স দিয়েছেন, যেমন রণধীর সিং জগজিৎ সিং এর কেসটা, যেখানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের রেফারেন্স ছিল, এটার রেফারেন্স তোলা হয়েছে মানে আর্গুমেন্ট করার সময়, ঠিক আছে। তারপর করা হয়েছে যে কোনো অবস্থাতে কোনো গভর্নমেন্ট এমন কোনো পলিসি বানাতে পারবে না যেই পলিসি ফলো করলে সিটিজেন বা এমপ্লয়িজদের বা ভারতের কোনো নাগরিকদের, কোনো রাজ্যের কোনো নাগরিকদের মৌলিক অধিকার পাওয়ার থেকে বঞ্চিত হতে হবে, এমন কোনো পলিসি বানাতে পারবেন না, ঠিক আছে। আর পলিসিগুলো মানে কি বলবো, মানে যে লিগ্যাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়েছে এই কোর্টের কেসটার মধ্যে, সেটা বলা হয়েছে যে এই পলিসিগুলোর গভর্নমেন্ট যাতে রিভিউ করে, কারণ এগুলো আনকনস্টিটিউশনাল সিন্স ইট ভায়োলেটস আর্টিকেল 14 and 16 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ আর ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 12 থেকে 35 কিন্তু ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তারপর কোর্ট কি করলো, 2001 আর 2007 যেই দুটো মেমোরেন্ডামের ভিত্তিতে এখনো ফিক্সড পে চলছিল সেগুলোকে বলে দিল বাতিল, ঠিক আছে। ফিক্সড পে সিস্টেমের জন্য এই 2017-18 টিচার্সরা যে কেস করলো, এদের ফিক্সড পে সিস্টেমকে এদের জন্য বলে দেওয়া হলো ইট ইজ ইললিগ্যাল, ইট ক্যান নট বি কন্টিনিউড, এটা বেআইনি, ঠিক আছে। আর কোর্ট বলল টিচার্সদের পুরোপুরি অধিকার আছে যেদিন থেকে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওই দিন থেকে রেগুলার পে স্কেল পাওয়ার, আর এরিয়ার পাওয়ার, আর সমস্ত সার্ভিসের সংক্রান্ত যা যা বেনিফিটস আছে সবগুলো পাওয়ার। কোর্ট কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইবার আপনারা বুঝে রাখুন এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ কি এটা ইমপ্লিমেন্ট করা হবে, গভর্নমেন্টের কাছে এখন কি কি রাস্তা খোলা আছে। ভালো করে বুঝে রাখবেন, ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনাদের সমস্ত কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে। এত ইজি ওয়েতে আমরা বোঝাচ্ছি, একটা বাচ্চাও যাতে বুঝতে পারে যে বিষয়টা কি। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, ঠিক আছে। দেখো এখন আপনারা সবাই দেখে রাখুন, মানে হাইকোর্টের এই কেসটার এগেনস্টে গভর্নমেন্টের কাছে রাস্তা খোলা আছে দুটো। নাম্বার 1, ওনারা একটা স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে পারে সুপ্রিম কোর্টে আন্ডার আর্টিকেল 136 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সংবিধানের অনুচ্ছেদ 136-এর অধীনে সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারে হাইকোর্টের এই জাজমেন্টের এগেনস্টে ত্রিপুরা সরকার, ঠিক আছে। সময়সীমা হচ্ছে 90 দিন, মানে 3 মাস, ঠিক আছে। জাজমেন্টের ডেট হচ্ছে 8ই জানুয়ারি, সো 8ই এপ্রিল 2026-এর মধ্যে যদি এসএলপি ফাইল করার পরিকল্পনা করে সরকার, 8ই এপ্রিল 2026-এর মধ্যে করতে হবে। আর কোনো স্টেপ যদি না নেয় গভর্নমেন্ট, কন্টেম্পট অফ কোর্ট কিন্তু হয়ে যাবে, উইচ ইজ এ ভেরি ভেরি সিরিয়াস অফেন্স। সো গভর্নমেন্টের যদি সুপ্রিম কোর্টে যায় 8ই এপ্রিল 2026-এর মধ্যে যেতে হবে, ঠিক আছে। আর যদি সরকার সুপ্রিম কোর্টেও না যায়, হাইকোর্টের অর্ডারও না মানে, যদি অযথা যদি দেরি করে, ডিলে করে ভ্যালিড রিজন ছাড়া, তাহলেও কিন্তু দ্যাট শুড অলসো বি কনসিডার অ্যাজ এ সিরিয়াস অফেন্স, ঠিক আছে।
এখন কথা হচ্ছে এসএলপি ফাইল করলে কি আবার ঝুলে থাকবে অনেক দিন? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আবার কি সরকার এসএলপি ফাইল করলে সেটা অনেক দিন একটা দীর্ঘমেয়াদী একটা কেসের যে হিয়ারিং এর ডেটের পর ডেট হবে, যেটা আমরা দেখেছি অলরেডি রিসেন্টলি টিএসআর রিক্রুটমেন্ট, টিসিএস টিপিএস রিক্রুটমেন্ট, বয়লার ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 10 বছর পর রায় দিয়ে এনাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে। সো এটা কি আরেকটা দীর্ঘমেয়াদী জিনিস হতে চলেছে, সেটা কিন্তু সময়ই বলবে। যদি এসএলপি ফাইল করে গভর্নমেন্ট, ঠিক আছে, যদি এসএলপি ফাইল করে, তাহলে কি এই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার আজকের 8ই জানুয়ারির এই জাজমেন্টটা ইমপ্লিমেন্ট হওয়ার থেকে কি সরকার আটকাতে পারবে? নো, আটকাতে পারবে না। এসএলপি ফাইল করলে এই জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করার থেকে আটকাতে পারবে না। আটকাতে পারবে তখনই, ঠিক আছে, যখন সরকার আলাদাভাবে অ্যাপ্লাই করবে এই কোর্টের অর্ডারটার মধ্যে স্টে অর্ডার দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট যদি বলে যে হাইকোর্টের এই অর্ডার মানে এটার মধ্যে স্টে দেওয়ার জন্য, তখনই কিন্তু এই জাজমেন্টার হিসেবে মানে জাজমেন্টটা ইমপ্লিমেন্ট হওয়ার থেকে আটকাতে পারবে, মানে হওয়াটাকে আটকাতে পারবে সরকার, ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দেবে এই হাইকোর্টের জাজমেন্টটাকে? দিতে পারে, কিন্তু খুবই মানে ডিফিকাল্ট প্রসেস এটা। কারণ রাজ্য সরকার একটাই জিনিস দেখাবে, যদি আমরা এতগুলো কর্মচারীদের প্রথম থেকেই যদি রেগুলার পে স্কেল দিয়ে দেই, চরম আর্থিক সংকটের দিকে পড়ে যাবে রাজ্য, কারণ রেভিনিউ জেনারেশনের রাস্তা কম। এই রকম পয়েন্ট ওনারা কিন্তু হাইলাইট করতে পারে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। ওনারা আরেকটা জিনিস হাইলাইট করতে পারে যে এই জাজমেন্টটার মধ্যে কিছু ভুল আছে, এরর আছে, ঠিক আছে। আর এটা ওনারা হাইলাইট করতে পারেন যে হাইকোর্টের এই জাজমেন্টটা যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে এটার পরিণতি ভালো হবে না, ইরিভার্সিবল কনসিকুয়েন্সেস হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে স্টেট গভর্নমেন্টের আপনারা যদি জিজ্ঞেস করেন যে কতটুকু এটা এফেক্টিভ হবে, এই জায়গায় কিন্তু স্টেট গভর্নমেন্টের পুরোপুরি রায়টাকে ঘুরিয়ে সুপ্রিম কোর্টের থেকে পুরো রায় উল্টে যাওয়ার চান্স কিন্তু খুবই কম, ঠিক আছে। কারণ হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, নাম্বার ওয়ান, ওনারা কিন্তু সুপ্রিম কোর্টের ল মেনেই কিন্তু জাজমেন্টটা দিয়েছেন, যেমন জগজিৎ সিং, রণধীর সিং ইত্যাদি বিভিন্ন, যেগুলো হাইকোর্টে আগে এগুলো রায় দেওয়া হয়েছিল, এগুলো রেফারেন্স মেনেই কিন্তু হাইকোর্ট কিন্তু জাজমেন্টটা দিয়েছে, ঠিক আছে। নাম্বার টু, হাইকোর্ট কিন্তু পুরো ফিক্সড পে পলিসিটাকেই কিন্তু বাতিল করে দিয়েছেন, বলেছেন এটা অসাংবিধানিক, এটা আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। আর গভর্নমেন্ট কিন্তু আগে গভর্নমেন্ট কিন্তু আর্থিক দিকের ক্রাইসিসের কথা ঠিকভাবে কিন্তু বলেনি হাইকোর্টে। ফাইন্যান্সিয়াল যে হার্ডশিপস আছে এগুলো কিন্তু আগে কিন্তু মেনশন করেনি এই জাজমেন্ট চলাকালীন। তাই এই অর্ডারটার পুরোপুরি ফুললি স্টে অর্ডার হবে কি না সুপ্রিম কোর্ট থেকে, সেটা কিন্তু আমাদের কাছে লাগছে ফুললি হতে পারে না। ম্যাক্সিমাম সুপ্রিম কোর্ট কি করতে পারে, লিমিটেড বা কোনো কন্ডিশনাল স্টে অর্ডার ইস্যু করতে পারে, ঠিক আছে। যেমন এরিয়ার দিতে হবে না এইরকম কিছু, কিন্তু এখনের কারেন্ট স্যালারি দিতে হবে এইরকম লিমিটেড মানে পার্শিয়াল স্টে অর্ডার ওনারা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। আরেকটা রাস্তা আছে, আমরা বললাম এসএলপি, ঠিক আছে। আরেকটা রাস্তা আছে যে সরকার কি কোনো রিভিউ পিটিশন দাখিল করতে পারে, রিভিউ পিটিশন হাইকোর্টে। এটারও কোনো মানে বেশি কোনো স্কোপ নেই, ভেরি লিমিটেড স্কোপ এটার জন্য। মানে যদি রিভিউ পিটিশন ফাইল করে উইদিন 30 ডেজের মধ্যে কিন্তু ফাইল করতে হবে। আর রিভিউ পিটিশন ফাইল করা তখনই অ্যালাউড, এটা দেওয়া হয় ফাইল করতে, যদি জাজমেন্টে যদি কোনো এরর হয় বা কোনো নতুন কোনো এভিডেন্স পাওয়া গেল, সেটাকে মানে রেসপন্ডেন্ট এনারা দেখাতে চান, ঠিক আছে। বা যদি কোনো ক্লারিক্যাল যদি কোনো মিস্টেক হয়, কোনো ভুল হয় টাইপিংয়ে বা কোনো কিছুতে, সেগুলোকে সামনে রেখে ওনারা 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে পারেন। রিভিউ দাখিল করা মানে এই কেসে আবার কিন্তু আর্গুমেন্ট হবে না দুই পক্ষের উকিল থেকে, ঠিক আছে। সো এই জায়গায় ওনাদের সাকসেস পাওয়ার চান্সটা খুবই লো। হাইকোর্টের গিয়ে এই জাজমেন্ট পাল্টে যাবে এই রকম রাস্তায় যদি গভর্নমেন্ট এই ক্ষেত্রে যদি যায়, এই ক্ষেত্রে সাকসেস পাওয়ার রাস্তা কিন্তু খুবই কম। অনলি চান্স দে হ্যাভ ইজ সুপ্রিম কোর্ট, সেখানেও সুপ্রিম কোর্ট থেকে ফুল স্টে অর্ডার ইস্যু করার চান্স কিন্তু কম। এরিয়ার না দেওয়ার দিকে ওনারা হয়তো কিছু একটা সেখান থেকে একটা স্টে অর্ডার বের করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা
বুঝতে পেরেছেন। সো এখন আপনারা বলতে পারছেন, সো গভর্নমেন্ট কি এখন কোনো নতুন পলিসি আনবে বা কোনো সংশোধন করবেন? সো দিস ইজ অলসো প্র্যাকটিক্যালি নো, কারণ এই পলিসিটাকে কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল বলে দেওয়া হয়েছে, যে আর্টিকেল 14 আর 16কে কমপ্লিটলি ভায়োলেট করা হচ্ছে। ঠিক আছে, আর নতুন যদি কোনো পলিসি আনে সেটাকেও মানা হবে ডিসক্রিমিনেটরি, যদি প্রথম থেকে রেগুলার পে স্কেল না দেওয়া হয়, তাহলে হাইকোর্টের এই জাজমেন্টটাকে বেসে রেখে নেক্সট কোনো কেস হলে আর্গুমেন্ট হবে। ঠিক আছে, যদি সংবিধানে কোনো সংশোধন করবে, সংবিধান অ্যাকচুয়ালি বলছি বিধানসভায় যদি কোনো অ্যামেন্ডমেন্ট যদি করা হয়, ঠিক আছে, তখনও কিন্তু এই কেসে গভর্নমেন্টের কোনো লাভ বা ওনাদের পক্ষে জিনিসটা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কারণ এখানে মেইন পয়েন্ট ইস্যু করা হয়েছে, যেটা বলা হয়েছে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যেটা আমরা আপনাদের বুঝালাম। এই জায়গায় অ্যামেন্ডমেন্ট করেও কি সাকসেস পাবে কিনা এটা আমাদের এখনো জানা নেই, তবে আমাদের মনে হচ্ছে ইভেন লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট ক্যান নট স্টপ ইমপ্লিমেন্টিং দিস ইন ত্রিপুরা। ঠিক আছে, এটা সত্যি খুবই একটা দুর্দান্ত জাজমেন্ট ত্রিপুরা হাইকোর্টের। ভবিষ্যতেও যতজন আপনাদের ধরুন আপনারা এখন কর্মচারী, আপনাদের ছেলে মেয়ে কর্মচারী হবেন, এই 8ই জানুয়ারি 2026-এর জাজমেন্টটা কিন্তু ভবিষ্যতেও কিন্তু রেফারেন্স টানা হবে। আপনারা লিখে রাখুন, আমরা বলে দিচ্ছি, এটা একটা ঐতিহাসিক জাজমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট সেখানে হাইলাইট করে কেসটা কিন্তু টিচার্স বা ফিক্সড পে কর্মচারীদের পক্ষে কিন্তু টেনে আনা হয়েছে, যেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো জাজমেন্ট উল্টিয়ে আনার চান্স কিন্তু এখন সুপার লো, আমরা বলতে পারি। ঠিক আছে, সুপার লো। এখন গভর্নমেন্ট কি কোনো বেনিফিট পেতে পিটিশনারদের কি মানে কি বলবো, মানে রেস্ট্রিক্ট করতে পারেন একটা কেসেই পারেন, যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে অর্ডার ইস্যু করা হয়। না হলে কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হলেও স্টে অর্ডার না আসলে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের অর্ডারটা কিন্তু মানতেই কিন্তু হবে। ঠিক আছে, আর গভর্নমেন্ট, তো আপনারা যদি জিজ্ঞেস করেন গভর্নমেন্ট চাইলে কি ইমপ্লিমেন্টেশন, মানে এই প্রথম দিন থেকেই এক্স্যাক্টলি কিন্তু বলে দেওয়া হয়েছে, প্রথম দিন জয়নিং থেকেই রেগুলার, আর যেদিন থেকে জয়নিং সেদিন থেকে আজকে পর্যন্ত যত টাকা কম পেয়েছে সবগুলো টাকাকে এরিয়ার দিতে বলেছে হাইকোর্টের এই জাজমেন্ট। ঠিক আছে, এখন গভর্নমেন্ট চাইলে কি এটা ইমপ্লিমেন্টেশন করার থেকে ডিলে করতে পারে, মানে সেটাকে কি মানে কতদিন ডিলে করতে পারে গভর্নমেন্ট? এই জাজমেন্টে ডাইরেক্ট বলা হয়েছে 3 মাসের মধ্যে পেমেন্ট করার জন্য, আর যদি ডিলে করে সেটা কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং এর দিকে যাবে, হুইচ ইজ এ ভেরি ভেরি সিরিয়াস অফেন্স, কন্টেম্পট অফ কোর্ট। আর তার জন্য যদি ডিলে করে গভর্নমেন্ট, দ্য কনসার্নিং অফিসার্স মে বি পার্সোনালি লায়েবল টু আনসার ফর দিস। অফিসার্স অফ হুইচ ডিপার্টমেন্ট? এডুকেশন ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, এদের। So it will be very difficult for the government now to go against this. Even if they go, যদি স্টে অর্ডার না দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে এই জাজমেন্টের হিসেবে কিন্তু কর্মচারীদের প্রথম দিন থেকে কিন্তু ফিক্সড পে করতে হবে। আর হ্যাঁ, এই জাজমেন্টটা আপনারা যারা জিজ্ঞেস করছিলেন শুধু কি টেট টিচার্সদের জন্য, না, এটা সমস্ত ফিক্সড পে কর্মচারীদের জন্য। কাউকে যদি এখন বেনিফিট না দেওয়া হয়, ধরুন বলা হলো এটা তো টিচার্সদের জন্য, গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তো জেআরবিটির এদেরকে কি দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে, কারণ এই যদি না দেওয়া হয়, জেআরবিটির এরা যদি হাইকোর্টে কেস করে, তখন আর্গুমেন্টের সময় ডাইরেক্টলি এই কেসের অর্ডারে রেফারেন্স দেওয়া হবে, দেন অটোমেটিক্যালি আবার তাদের পক্ষে রায় ঘোষণা করা হবে। ঠিক আছে, সো অটোমেটিক্যালি ইট অ্যাপ্লাইজ টু অল দ্য ফিক্সড পে এমপ্লয়িজ অফ ত্রিপুরা। সো আজকের দিনটা আপনাদের জন্য একটা হিস্টোরিক ডে, ঐতিহাসিক দিন। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সমস্ত ফিক্সড পে কর্মচারীদের পক্ষে কিন্তু একটা রায় ঘোষণা করেছেন। এখন এই পরিস্থিতি আছে। ঠিক আছে, এইবার আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখন যারা জিতেছে কেসটা তারা এখন কি করতে পারে, ওনারা এখন কি করতে পারেন? প্রত্যেকটা শিক্ষক যিনারা পিটিশনারে আছেন, উনাদের এখন একটাই জিনিস দরকার, সার্টিফাইড সমস্ত কপি উনাদের কাছে রাখার। সার্টিফাইড কপি কিসের? এই যে ডিভিশন বেঞ্চ আজকে যে রায় দিল 8ই জানুয়ারি, রায়ের যে অর্ডার কপিটা, সেটা, উনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, উনাদের জয়েনিং লেটারটা, উনাদের সার্ভিস বুকটা, উনাদের পে স্লিপ, উনারা যে রিট পিটিশন করেছিলেন সেটার
ঠিক আছে, ওনাদের মানে আইডেন্টিটি বা ব্যাংকের ডিটেলস সব কিছু, যে স্যালারি যে ঢুকেছে কত ঢুকেছে সমস্ত সার্টিফাইড কপি ওনাদের কিন্তু নিজেদের কাছে রাখা কিন্তু জরুরি, কারণ এগুলো কিন্তু খুব দরকার যদি এই জাজমেন্টটা ইমপ্লিমেন্ট হয়, এরিয়ার ক্যালকুলেশন করা, ফিউচারে যদি কোনো কন্টেম্প্ট পড়ে গভর্নমেন্টের এগেনস্টে সেটার জন্য এগুলি অ্যাজ এ প্রমাণ হিসেবে রাখা কিন্তু খুব জরুরি ফর ফিউচার লিটিগেশনস। ঠিক আছে, আর এখন এই শিক্ষকদের কি করণীয়, ওনারা এখন কি করবেন, সমস্ত যারা যারা পিটিশনার ছিলেন, ঠিক আছে, ওনারা নাম্বার 1 ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থ দপ্তর, সকলকে কপি কিন্তু পাঠাতে পারেনি এই অর্ডারটার, কপি পাঠিয়ে একটা রিসিপ্ট কপি কিন্তু রাখতে পারেন যে আমরা সবাইকে এই জাজমেন্টটার ব্যাপারে জানিয়েছি। ইফ দে ফেলস টু ইমপ্লিমেন্ট দ্য জাজমেন্ট ইন ডিউ টাইম, দেন সে রিসিপ্ট কপি দেখে ওনারা কিন্তু বলতে পারেন যে আমরা পাঠিয়েছি, দিস ইজ দ্য প্রুফ, উই হ্যাভ ইনফর্ম দেম অ্যাবাউট হাইকোর্ট জাজমেন্ট। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুইও পক্ষের এখন কি কি করণীয় বা ওনারা কি করতে পারেন, কোনটা করলে কি হবে, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আর এই ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আপনাদের কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে শেয়ার করবেন, সমস্ত প্রত্যেকটা অফিসের সবাই যাতে জানতে পারে যে ম্যাটারটা কি, এখন আগামী দিনে কি হতে পারে। আশা করি আপনারা যেভাবে চেয়েছিলেন সেভাবে একদম ইজি ভাষায় আমরা আপনাদের পুরো জিনিসটা কিন্তু এক্সপ্লেন করতে পেরেছি। ঠিক আছে, সো এতটুকুই ছিল। যদি কোনো ফিউচারে আরও কোয়েরিজ থাকে আমরা আরেকটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, এইবার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য শেষ একটা আপডেট দিয়ে দেই। দেখো, এটাও একটা বড় আপডেট। কিছুদিন আগে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আর নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে বেশ কিছু টিচিং ও নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল। টোটাল 15,762টা শূন্যপদ কিন্তু বেরিয়েছিল। এখনের সবচেয়ে বড় আপডেট হচ্ছে টিচিং আর নন টিচিং এর বিভিন্ন পোস্টের এডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে আজকে 8ই জানুয়ারি থেকে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, তারপর এখানে আই হিয়ার বাই গিভ মাই কনসেন্টে ক্লিক করে টিক দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। ভেরি ভেরি ইমার্জেন্সি আপডেট, কেভি আর নবোদয়া বিদ্যালয়ে টিচিং নন টিচিংয়ে তোমরা যারা আবেদন করেছিলে সেটার অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। পরীক্ষা সেন্টার কিন্তু আগরতলাও কিন্তু আছে। পরীক্ষা হবে 10 ও 11 জানুয়ারি 2026, মানে পরশু দিন ও তার পরের দিন। এক্ষুনি তোমরা সবাই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ডাইরেক্ট লিঙ্কটা সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, সো চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুস ও আপডেটস আমরা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করবেন এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত কর্মচারী, সমস্ত চাকরি প্রত্যাশী আমাদের এই ভিডিও দেখে ক্লিয়ারলি যাতে বুঝতে পারে যে জিনিসটা কি, আগামী দিনে কি হতে পারে, তাই শেয়ার কিন্তু অবশ্যই কিন্তু করবেন। আর যারা তোমরা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের লাগবে বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য কমপ্লিট নোটস, তোমরা নোটস পেতে এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সমস্ত আপডেট একটার পর একটা জেনুইন আপডেট টাইম টু টাইম অন টাইমে একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।